আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান খুঁজছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি দিয়ে শুরুর বিবেচনা। ব্যবসা বাণিজ্যে মন্দার প্রভাব ব্যাংক খাতে। আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমেছে ৭৮.28%। বন্ধ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে সতর্ক ব্যাংকগুলো। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে সশস্ত্র সংগঠন জেএসএস এর এক সদস্য নিহত, অস্ত্র গুলি উদ্ধার। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার। কাল শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছাপাখানায় অন্যবারের তুলনায় চাপ কম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এবারের মেলায়, বলছে প্রকাশকরা। এবং খামেনিকে কেন্দ্র করে ইরানে হামলার ছক। যুক্তরাষ্ট্রের হত্যার শিকার হলে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। অভিযানে মার্কিনীদের হতাহতের ঝুঁকি নিয়ে সতর্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে, এমন অবস্থায় নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কার্যপ্রণালী বিধি থেকেই এর সমাধান খুঁজছে সরকারি দল বিএনপি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে নিয়ে অধিবেশন শুরু করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। রেওয়াজ অনুযায়ী প্রথম দিনের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। সে বৈঠকে নির্বাচিত করা হয় নতুন স্পিকার, ডেপুটি স্পিকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন সেটি এখন আলোচনার কেন্দ্রে। ক্ষমতাসীন দল বিএনপি অবশ্য সংসদের কার্যপ্রণালী বিধির ৫ ধারা থেকে সমাধানের উপায় খুঁজতে চাইছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু করা যায় কিনা তা বিবেচনা করছে দলটি। এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সাংবিধানিক জটিলতা। এই সিচুয়েশনটা ওভারকাম করতে হলে যেটা করতে হবে, রাষ্ট্রপতি যে কোনো একজনকে থ্রু গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র সদস্যকে প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। তার সভাপতিত্বে সেশন বসবে এবং সে পরবর্তী পর্যায়ে সেই সেশনেই মূলত স্পিকার, ডেপুটি স্পিকার বা প্যানেল স্পিকার এগুলা নির্বাচিত হবেন। আমার মনে হয় সমাধানটা কার্যক্রমের বিধিতে আছে, সেটা ফলো করা ভালো হবে মনে করি। স্বাধীনতার পরে প্রথম যখন সংসদ বসছিল সেখানেও দেখবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিল যে অমুকে সভাপতিত্ব করবেন এবং একজন সিনিয়র মেম্বার উনি সভাপতিত্ব করেছিলেন। এবং এটা তো খুব সহজ ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার। সভাপতিত্ব করেই উনি সেখানে স্পিকার নির্বাচনের জন্য ভোটে দিয়ে দিতে পারেন। আর এগুলো তো সব সিলেক্টেড থাকে, একজনের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, সবাই সমর্থন করবেন। এখানে তো ভোটের বিষয় নাই, যেহেতু 2/3 মেজরিটি আছে। তো সেদিক থেকে সংসদ সদস্য একজন সিনিয়র মেম্বারকে দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে যদি সংসদটা অধিবেশন শুরু হয়, আমার মনে হয় সেটি একটা পথ হতে পারে এবং সেটা একটা ইনস্ট্যান্সও আমাদের আছে। এবারের সংসদের আরও কিছু বিষয় আগ্রহের কেন্দ্রে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩ অধ্যাদেশেরও সুরাহা করতে হবে এই সংসদে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে উপস্থাপিত হতে হবে অধ্যাদেশগুলো। উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনি রূপ না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাব কিভাবে বিবেচনা করবে সংসদ তা নিয়েও কৌতূহল আছে নানা মহলে। আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো কিন্তু তাদের এই প্যাকেজের মধ্যে আনা নেই। বিএনপিতে কমিটমেন্ট আছে, সংস্কারের মধ্যে আমরা বিশ্বাস করি। যেগুলো আমরা কমিটমেন্ট করছি অবশ্যই আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করতে। প্রথম অধিবেশনে এই অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে পরবর্তী 5 বছরের সংসদকে পরিচালনা করার জন্য, সেগুলোই হয়তো প্রথম অধিবেশনে সেগুলো হবে। ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতায় ছিলেন, এই কর্মকাণ্ডগুলোও তো একটা বৈধতা দেওয়ার ব্যাপার থাকবে। এগুলো আগামী সংসদের প্রথম দিকেই হতে হবে। প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি কার্যসূচিতে থাকছে শোক প্রস্তাব, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, রাষ্ট্রপতির ভাষণ ও সে ভাষণের উপর সংসদ সদস্যদের আলোচনা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের পাহাড় ঘেরা শিবিরে আবারও আলোচনার ঝড়। বছরের পর বছর অপেক্ষার পর নতুন সরকারকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে জেগেছে স্বদেশে ফেরার নতুন আশা। তবে বিশেষজ্ঞরা বলছেন
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে। মিয়ানমার সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে 2017 সাল থেকে ধাপে ধাপে এখানে আশ্রয় নেন কয়েক লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বর্তমানে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা। সংকুচিত পাহাড়ি জমি আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বছরের পর বছর কেটে যাচ্ছে তাদের। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা ও নাগরিকত্বের অনিশ্চয়তায় তা সফল হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশ্রিতদের মাঝে জেগেছে আশার আলো। তাদের প্রত্যাশা, নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে শীঘ্রই ফিরতে পারবেন নিজ দেশে। আমাদের একটা সিটিজেনশিপ রাইটস, আমাদের রিকগনিশন, আমাদের সেলফ ডিটারমিনেশন যেটা আছে, এটার উপরে আমাদের একটা সাস্টেইনেবল রিপার্টিশন হবে বলে আমরা সরকারের কাছ থেকে আমরা আশা করতেছি। আর যাতে আর দেশের মধ্যে মাদারল্যান্ডের মধ্যে তাড়াতাড়ি যাতে কি ফেরত আশা করি দেখেন, মানে আর যেদিন ডিগনিটি রাইট আছে দেখলে যাতে আর আবার ফেরত দেয় ফেরি আর আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে দিন দিন কঠিন করে তুলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে কূটনৈতিক তৎপরতায় জোর তাদের। ব্যবস্থাপনার জায়গাটা, সেখানে আন্তর্জাতিক মহল কিভাবে সহায়তা করতে পারে এবং একটা সম্মিলিত জায়গায় চিন্তা করা। এখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে যে সংস্থারা কাজ করছে বা এখানে যারা বর্তমান রয়েছে তারা না, তার বাইরেও যদি চিন্তা করা এবং রাজনৈতিকভাবে সমাধানের ক্ষেত্রে এটার একটা দীর্ঘস্থায়িত্বের জায়গায় যাওয়া। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি অর্জনে কাজ করছে নতুন সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি এবং সেখানকার যে যুদ্ধ সংঘাত, সেটির কোনো রকম নিষ্পত্তি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আশা আর শঙ্কার দোলাচলে দিন কাটছে রোহিঙ্গাদের। তবে নতুন সরকারের উদ্যোগে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে সবাই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এর ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে 78.28%। একদিকে সুদের হারও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, আবার অন্যদিকে বন্ধ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখন অতি সতর্ক ব্যাংকগুলো, দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে দীর্ঘমেয়াদে অলস তারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত, এমনটি মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 6.1%, 20 বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার 89% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 78.28%। 2024 সালের একই সময়ে যা ছিল 81.32%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্ক যুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে, বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা, তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে 99-100% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও 90%-এর উপরে ছিল। ব্যাংকগুলো, ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সানবির রূপল। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে।
রূপল। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন প্রতিদিনই এবং প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন। আজকে সকালেও তিনি 9টার কিছু সময় পরে সচিবালয়ে এসে প্রবেশ করেছেন এবং আজকে বড় বড় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার প্রথমটি সকাল 10:30টার দিকে নিউমোরিং টার্মিনাল নিয়ে এবং সেই টার্মিনাল নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তির কথা, সেই চুক্তির বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী, নৌমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেই নিউমোরিং টার্মিনাল নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা পক্ষ বিপক্ষ দুটি বিষয়ই লক্ষ্য করা গেছে এবং এখন নতুন সরকার সেই চুক্তিগুলো কি করবে বা সেই চুক্তিগুলোকে কিভাবে পর্যালোচনা করবে সেটি এখন দেখার বিষয় এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এবং দুপুর 12টা 12:30 নাগাদ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে। সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড, অর্থাৎ নির্বাচনী ইশতেহারের অন্যতম ট্রাম্প কার্ড বিএনপির ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড নিয়েই এর আগেও বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার পরেই তিনি এর আগে বৈঠক করেছেন এবং বৈঠকের আজকেও একটি বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি গতকালকেও কৃষিকার্ড নিয়ে আলোচনা হয়েছে, কৃষিকার্ড নিয়েও একই সাথে জোরে সোরে কাজ চলছে এবং ফ্যামিলি কার্ডের প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি যে 13টি জায়গাকে প্রাধান্য দিয়ে পাইলটিং করার কথা রয়েছে এবং পাইলটিং প্রকল্পের পরে সেই প্রকল্প আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুরুতে যে জিনিসটি বলছিলাম যে নিউমোরিং টার্মিনাল নিয়ে বিডার চেয়ারম্যান উপস্থিত থাকার কথা রয়েছে। বিডার চেয়ারম্যান এই মাত্রই প্রবেশ করলেন, আশিক চৌধুরী, তিনি বিডার চেয়ারম্যান। এর আগে তিনি এই নিউমোরিং টার্মিনাল নিয়ে যখন বৈঠক হয়েছে এবং চুক্তির বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আজকেও এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে এবং দিনভর এমন ব্যস্ততার মধ্য থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আজকে গুরুত্বপূর্ণ দুইটি বৈঠকের সিদ্ধান্তর বিষয় এবং বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এবং এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীরা তারা নিজ নিজ দপ্তরে তাদের সংশ্লিষ্ট বৈঠকগুলো করবেন। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সহকর্মী সার্বির রূপল যুক্ত ছিলেন সচিবালয় থেকে। বারবার সময় পরিবর্তনের জটিলতায় পড়লেও জোরে সোরে চলছে অমর 21 বইমেলার বই ছাপানোর কাজ। যদিও কাজের চাপ অন্যবারের তুলনায় কম বলে জানাচ্ছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। প্রকাশকরা বলছেন এবারের বইমেলায় মবের সংখ্যা না থাকায় সব ধরনের বই থাকবে মেলায়। উম্মেহানি রিপোর্ট। ফাল্গুনের মৃদু হাওয়ায় দুলছে পলাশ, রঙিন কুসুমে ছেয়ে উঠেছে প্রকৃতি। বসন্তের এই নবজাগরণের আবহেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21 বইমেলা। শুরুতে সময় নিয়ে টানাপোড়েন, পরে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির মনোমালিন্য। দফায় দফায় মিটিং শেষে 25 ফেব্রুয়ারি দিন ঠিক হয় বইমেলার। আর এরই মধ্যে দিয়ে বইয়ের ঘ্রাণে আবারও জেগে উঠবে বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গন। তবে প্রশ্ন, ঠিক কতটা সুবাতাস বইছে প্রকাশক ও ছাপাখানা পাড়ায়? প্রকাশকদের দাবি, সময়সূচির পরিবর্তন ও অর্থনৈতিক চাপের প্রভাবে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবুও পাঠকের আগ্রহ ধরে রাখতে নতুন বই আনার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তারা। যার যে প্রস্তুতি সামান্য আছে সেটা নিয়ে আমরা এবার মেলা করতে চেয়েছি। পাঠকদের চাহিদা অনুযায়ী চিন্তা করে চেষ্টা করেছি, এবারও পারবো ইনশাল্লাহ, তবে পুরোপুরি পারবো না। তবে রমজানে শুরু হওয়া মেলা নিয়ে প্রকাশকদের মধ্যেও রয়েছে সংশয়। প্রকাশকদের একটি বড় অংশই মনে করছেন রোজার আবহে বইমেলায় পাঠক সমাবেশ আশানুরূপ হবে না। তো রমজান মাসে অনেক নানা রকম ইনভলভমেন্ট থাকে মানুষের, স্কুল কলেজ বন্ধ থাকে, মেলায় চাইলে অনেকে আসতে পারবে না, ইফতার বা রাতের নামাজ আছে সেটার কারণে অনেকে আসতে পারবে না হয়তো। তবুও যেহেতু সরকার প্রথম এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা চাইছে যে মেলাটা হোক, সেজন্য আমরাও চেয়েছি মেলায় অংশগ্রহণ করি। অন্যদিকে নতুন বই নিয়ে প্রকাশকরা বলছেন এবারের মেলায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট লেখালেখিতে উঠে আসবে। যাতে আমরা চেষ্টা করি বৈচিত্র্য থাকে, মানে গল্প উপন্যাস আছে, অনুবাদ বই আছে আমাদের বেশ কিছু ধ্রুপদী বই বাতিঘর করে, সেগুলো বেশ জনপ্রিয়। আমরা এবার গত 1 বছর আমরা বেশ কিছু ধ্রুপদী বই নতুন মুদ্রণে এনেছি আর কি। এবারের বইমেলায় মতাদর্শের পার্থক্য থাকলেও লেখকরা কোনো বাধা ছাড়াই বই প্রকাশ করতে পারছেন বলেও জানিয়েছেন প্রকাশকরা, যা অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করেন তারা। লেখকরা লিখবেন সেটা আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা সেটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।
এবং বিশেষ করে তার সর্বোচ্চ আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুঃখজনকভাবে হলো সত্য। এবং এই যেসব হলো মপটপ জাতীয়, আমরা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম আসলে যে কোন বই প্রকাশ করা যাবে, কোন বই প্রকাশ করা যাবে না। তবে আসার কথা যে আমাদের নির্বাচনের পর এটা বেশ স্বস্তিকর জায়গায় চলে এসছে। তবে বইমেলাকে কেন্দ্র করে ছাপাখানাগুলোয় নেই এবার তেমন ব্যস্ততা। ছাপাখানার শ্রমিকরা জানালেন এবার কাজের চাপ অন্যান্য বারের তুলনায় একেবারেই কম। 1-2 মাস আগে থেকে বইমেলার কাজ শুরু হয়, ওগুলো আস্তে আস্তে যে বইমেলা পর্যন্ত আমাদের কাজ আসে, আমরা শেষ করি তখন। এবছর এখনো ওই রকম কাজ আসেও নাই, 2-1টা করে আসতেছে কেবল এই মাত্র। আগামী 25 ফেব্রুয়ারি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বইমেলা, যা শেষ হবে 15ই মার্চ। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন জেএসএস এর গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ। তিনি জানান, সোমবার বিকেলে বুরুংবাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ি আটকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছালে অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ায়। এ সময় জেএসএস এর এক সদস্য গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সময় সংবাদে আরও থাকছে। গাইবান্ধায় বিদ্যুতের ডিজিটাল প্রিপেড মিটারে বিল বাড়ার অভিযোগ। মন গড়া বকেয়া বিলে ক্ষুব্ধ গ্রাহক। জেলা জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিগত সরকারগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফারাকে দরিদ্রতম বিভাগে পরিণত হয়েছে রংপুর। স্বাধীনতা পরবর্তী লক্ষ কোটি টাকার বরাদ্দ বৈষম্যে উন্নয়নের মূলধারা থেকে ছিটকে পড়েছে এই অঞ্চলটি। তবে নির্বাচনের পর বিএনপি জোট সরকারের মন্ত্রিসভায় রংপুর অঞ্চলের 4 প্রতিনিধি স্থান পাওয়ায় বেড়েছে প্রত্যাশা। বিশেষজ্ঞদের মতে রংপুরের টেকসই উন্নয়নে প্রয়োজন বিশেষ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। দীর্ঘদিনের বৈষম্য, শিল্পহীনতা আর কর্মসংস্থানের সংকটে পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। গ্যাস সংযোগের অভাবে বড় শিল্প গড়ে ওঠেনি, ফলে কৃষি নির্ভর অর্থনীতিতেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গ্যাস সংযোগ সহ বিগত সরকারের নানা প্রতিশ্রুতি থাকলেও আদতে বাস্তবায়ন হয়নি কিছুই। ফলে দরিদ্র কর্মহীন মানুষ বাড়ছে। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও বৈষম্যের বেড়াজালে আটকে রেখেছিল এই অঞ্চলকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি জোট। নির্বাচনী জনসংযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উত্তরের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করতে চাই। এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় AZM জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফলে বেড়েছে প্রত্যাশার পারদ। তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নের জন্য আলাদা মাস্টার প্ল্যান প্রণয়ন জরুরি। রংপুর বিভাগকে কিভাবে উন্নয়নের মূল স্ট্রিমে নিয়ে আসা যায় তার জন্য অঞ্চল ভিত্তিতে কাজগুলো করতে হবে। কৃষিভিত্তিক শিল্প কারখানা কোথায় করবেন তার সুনির্দিষ্ট রোডম্যাপ করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা সর্বাগ্রে ধরতে হবে। দারিদ্র্য, বেকারত্ব আর অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে রংপুরকে মূল স্রোতে আনতে হলে প্রয়োজন ন্যায্য বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন, বলছেন এই শিক্ষাবিদ। আমরা এই বৈষম্যমূলক যে অর্থনীতি, সে অর্থনীতি চাই না। এই অঞ্চলের ন্যায্যতার ভিত্তিতে, প্রয়োজনীয়তার ভিত্তিতে বাজেট বরাদ্দ নিশ্চিত করে অঞ্চলকে জাতীয় অর্থনীতির একটি শক্তি হিসেবে এগিয়ে নেওয়ার। প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে এবার বাস্তব উন্নয়ন কতটা দৃশ্যমান হয় সেদিকেই তাকিয়ে আছে রংপুরের মানুষ। বৈষম্যের ইতিহাস পেছনে ফেলে নতুন সরকারের হাত ধরে রংপুর কি ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় পুরাতন পোস্টপেইড মিটারের পরিবর্তে বসানো হচ্ছে নতুন ডিজিটাল প্রিপেইড মিটার। তবে গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে এবং দেয়া হচ্ছে আগের মিটারের মনগড়া ভুতুরে বকেয়া বিল। এ নিয়ে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তবে নেসকো বলছে, প্রিপেইড মিটার ব্যবহার গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় পুরনো পোস্টপেইড মিটার পরিবর্তন করে বসানো হচ্ছে প্রিপেইড মিটার। বিদ্যুৎ বিভাগ বলছে এতে সাশ্রয় হবে বিদ্যুতের ব্যবহার। তবে ভিন্ন কথা বলছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে। নতুন মিটার সংযোগ নেয়ার পর দেয়া হচ্ছে পূর্বের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। 300 যদি রিচার্জ দেয় 150 কাটে নেবে, 150 থাকবে, আবার 10-12 দিন পর আবার আমার দেওয়ার লাগবে রিচার্জ। এখনকার মিটার দিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন খালি টাকাই কাটে। যেখানে আগে অল্প বিল আসতো সেখানে দেখা যায় যে এখন তার দ্বিগুণ প্রায় বিল আসে। সর্বোচ্চ 10 দিন 15 দিন পরে আমার আবার টাকা তোলা লাগে, কি যে টাকা নাই। অতিরিক্ত বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তাদের দাবি মতামত না নিয়েই জোরপূর্বক লাগানো হচ্ছে প্রিপেইড মিটার। জোর দাবি জানাচ্ছি, আমার টাকায় আমি মিটার ক্রয় করব, আমার টাকায় আমি বিদ্যুৎ বিল দেবো, তারা সারচার্জ নেবেন, ডিমান্ড চার্জ নেবেন, এটা অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো বলছে নতুন হওয়ায় অনেক গ্রাহক কার্যপ্রণালী পুরোপুরি বুঝতে পারছেন না। প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভুল ধারণাগুলো যাতে দূর করতে পারি। আমরা বিল বেশি কাটার আসলে কোনো সুযোগ নেই, কারণ বাল্কের রেট কিন্তু সেম। যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেছি। এটার বিষয়ে অ্যাকসেপ্টেন্স এখন অলরেডি চলে আসছে। মানুষ হলো প্রিপেইডে মানুষ বেশ ভালো সুবিধা পাচ্ছে। গাইবান্ধা সদরের নেসকো 1 ও নেসকো 2 দুটি অফিসের মোট গ্রাহক 82,710 জন। এখন পর্যন্ত 33,489 জন গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরানে হামলা বা গুপ্ত হত্যায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সামনে যুদ্ধের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তার আশঙ্কা, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার দ্রুত ফুরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতিকে দান্তের ইনফার্নোর সঙ্গে তুলনা করে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেবেন সে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হামলা বা গুপ্ত হত্যায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি অক্ষম বা নিহত হন, তাহলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্রে রেখে বহুস্তর উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় খামেনি 4 ধাপের বিকল্প তালিকা নির্ধারণ করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদেরও নিজ নিজ উত্তরসূরি ঠিক করতে বলেছেন যাতে শাসন ব্যবস্থা টিকে থাকে। একই সময় যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে মাত্র 21% মার্কিন ইরানে হামলার পক্ষে, বাকি 49% এর বিপক্ষে। এমনকি তেহরানের হুঁশিয়ারিও স্পষ্ট, যে কোনো মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং এর জবাব তীব্র ও কঠোর হবে। জেনেভায় বৃহস্পতিবার আবারও বসছে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন আগের বৈঠক থেকে উৎসাহমূলক ইঙ্গিত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন পারমাণবিক কর্মসূচি দেশের গর্ব ও মর্যাদা। এনপিটি চুক্তির আওতায় শান্তিপূর্ণ সমৃদ্ধির অধিকার আছে তেহরানের। নাদিম মারজান, সময় সংবাদ। সম্প্রতি একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো মন্তব্য ভেবেচিন্তে করা উচিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। বর্তমান বোর্ডের অধীনে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিদ্রোহী ক্লাবগুলো। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও আশাবাদী এই সংগঠক।
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আসাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে। দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছেন এদেরকে একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই ভারবারিক কি আছে এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা তার মাধ্যমে পাবো, এবং ও ফিট আমি মনে করি, যেহেতু সরাসরি এক ক্রীড়া জগতের সাথে তার সম্পর্ক। বিগত 17-18 মাসও আমরা দেখেছি, এবং গত 17 বছরও দেখেছি খেলাকে রাজনীতিকরণ করেন। আমরা আশা করি যে এই সরকারের কাছে আশা করি যে খেলাটা রাজনীতির বাইরে থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সব ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে গেল 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়া উন্নয়নে করছেন একের পর এক সভা। সাংবাদিক সংগঠনের পর এবার ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব প্রতিমন্ত্রী, যেখানে ফেডারেশনগুলোর উন্নয়ন এবং পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। প্রাধান্য পেয়েছে ফেডারেশন কর্মকর্তাদের মেয়াদ, খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়। এছাড়া ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সব কিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি, এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামো সহ ফেডারেশনগুলোর বার্ষিক ক্যালেন্ডারে নজর দিতে চান আমিনুল হক। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন কর্তারা। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন
কারিকুলামে কিছু স্পোর্টস। সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি আমরা সবার সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে দ্রুত নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আগামী 15 নভেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 নভেম্বর থেকে। এরপর ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের 1 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে দুদল। বাকি 2 ওয়ানডে হবে 4 ও 7 ডিসেম্বর। কিম্বরলি ওভালে বাংলাদেশ সাউথ আফ্রিকার টি20 সিরিজের প্রথম ম্যাচ হবে 10 ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় ও তৃতীয় টি20 খেলবে 12 ও 13 ডিসেম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান খুঁজছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি নিয়ে শুরুর বিবেচনা। ব্যবসা বাণিজ্যে বন্যার প্রভাব ব্যাংক খাতে। আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমেছে 78.28%। বন্ধ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে সতর্ক ব্যাংকগুলো। এবং বান্দরবানের সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে সশস্ত্র সংগঠন জেএসএস এর এক সদস্য নিহত। অস্ত্র গুলি উদ্ধার, এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন জিন্নাত আলা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।